সোহেলের সাথে আমার কথা হয়েছিল। সোহেল বলল বিএনপির আর অনেকে আছে, আমি ইলিয়াস আলী সহ অনেকের কথা বলছি। আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকেও রাখা হয়েছে, কাউকে মারে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে 2 সপ্তাহ মতো, 15 দিন আর কি, 2 সপ্তাহ একদিন বেশি। তো এই 2 সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ইলিয়াস আলী, বিএনপির সেই নেতা ইলিয়াস আলী হঠাৎ করে ইন্ডিয়া থেকে তার সন্ধান পাওয়া গেছে এবং জীবিত তাকে উদ্ধার করা হয়েছে। দর্শক মণ্ডলী, আয়নাঘর থেকে ফেরত একজন ব্যক্তি সবকিছু এবার জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। সেখানে কে কে আছে আয়নাঘরে, এখন পর্যন্ত কারা কারা বন্দী রয়েছে, সেটিও কিন্তু তিনি সবার সামনে উন্মোচিত করেছে। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। দেওয়া হয়, অনেক নির্যাতন নিপীড়ন করা হয়। তারপর আবার পুনরায় আমাকে ওইখান থেকে আরেকটা রুমে নিয়ে আসে। ওইখানে আপনার রাখার পরে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। একদিন আমাকে বাইরে নিয়ে যাওয়া হয়, মেঘনা ব্রিজের উপরে বালির বস্তা বাঁধা হয়। আমাকে এখানে অস্ত্র ধরে তো বলে যে এখন আমাকে ফেলে দিবে। তো একজন বলতেছে স্যার কি শ্যুট করে ফেলে দিব? তো বললো যে না, শ্যুট করার পরে ওনার পেটে ব্লেড দিয়ে পোজ দিয়ে দিন যেন লাশ বেশি না ওঠে। তারপরে একটা কল আসে, ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। তখন ফোনটা রাখার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে যে তোর নাকি কোনো আত্মীয় স্বজন প্রশাসনে নাই? আমি বললাম যে নাই, আমার ব্লাড কালেকশনের কেউ নাই। তখনই আমাকে প্রচণ্ড মারে, শুধু মুখের মধ্যে। আমার মনে হয়েছে 4-5 জন মিলে আমাকে গাড়ির মধ্যেই খিলাইছে। আমার এগুলো ফাটা লাইছিল, রক্ত বের হয়েছে। ওইখান থেকে আমাকে নিয়ে আসা, নিয়ে আরেকটা রুমের মধ্যে রাখে। ওইখানে একটা ছেলে ছিল, আপনার তার নাম ছিল, প্রথম সে বলছিল শাহেন শাহ, পরবর্তীতে সে বলে বাড্ডা সোহেল, বংশালের সোহেল। সোহেল আমাকে খুব সান্ত্বনা দিত। সোহেল আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন? বলছে মালয়েশিয়াতে রাজনীতিতে সম্পৃক্ত, আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত অনেক আগে থেকে। আমার ভাই বিএনপির শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, পারিবারিকভাবে আমরা বিএনপি করি। আর আমি তেমন একটা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না, আমি ছুটিতে আসছি বিয়ে করার জন্য। তো ডিটেল শোনার পরে সে বলল আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকেও রাখা হয়েছে, কাউকে মারে নাই, সবাইকে ছেড়ে দিবে, হয়তো আপনি একটু আগে মুক্তি পাইবেন, যেহেতু আপনি ওইটার সাথে জড়িত না, তেমনভাবে রাজনীতিতে অ্যাক্টিভ না। কান্না করার দরকার নাই, দোয়া করেন বের হয়ে যাবেন। আর যদি বের হন তাহলে একটু বংশাল গিয়ে বললেন যে যুবনেতা সোহেল, আপনি যার কাছেই বলেন বংশাল যুবনেতা সোহেল বললে সবাই আমাকে চিনবে। বললেন যে আমি বেঁচে আছি, আর যদি বেঁচে থাকি তাহলে রাজপথে দেখা হবে। আর তারপরে আবার আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়, আরেকটা রুমে নিয়ে যায়। ওইখানে আমি একটা ছেলেকে দেখতে পাই যার বুকের হাড় সব ভাঙা ছিল। তাকে ইন্ডিয়াতে গ্রেফতার করা হয়, প্রচণ্ড মারে ইন্ডিয়াতে, পরে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করা হয়। তার বাড়িটা কোন দিকে আমি জানি না, তারা 2 বন্ধু ট্যুরিস্টে গেছিল, আমাকে বললো। একজনকে ইন্ডিয়াতে রেখে দেওয়া হয়, সে ইন্ডিয়ান প্রশাসনের সাথে কাজ করার জন্য সম্মতি প্রদান করে। আর এই যে ছেলেটা, সে বলছে আমি বাংলাদেশে চলে যাব। তখন তাকে প্রচণ্ড মেরে বাংলাদেশে বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয়। তার এইগুলো ইনফেকশন হয়ে গেছিলো বুকের মধ্যে, যেহেতু হাড় সবগুলো ভাঙা। তারপরে এখান থেকে আমাকে আরেকটা রুমে রাখে, আমাকে আমার জামা কাপড় রিটার্ন দেওয়া হয়। জামা কাপড় আমার যে অবস্থায় আমাকে ওরা উঠাই নিয়েছিল, ওইগুলো রিটার্ন দেওয়ার পরে আমি ভাবছি যে আমাকে ছেড়ে দিবে। তো ওইখান থেকে আমাকে বের করে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হয় সরকারের বিরুদ্ধে কখনো কিছু লিখবা না, কোথায় ছিলে, কেমনে ছিলে, কোনো কিছু কারো কাছে বলবে না, যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ। তো আমি বললাম যে আমি প্রয়োজনে আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব, দেশের বাইরে। তো বলছে যে তুমি দেশের বাইরে যাওয়ার চিন্তাও করবে না, তোমাকে আমরা নজরদারিতে রাখবো। তারপরে আমাকে বললো, একটা লকারের মতো সাউন্ড আমি পাইলাম, খুললো, বললো যে তোমার মোবাইল, তোমার মানি ব্যাগ, মালয়েশিয়ান লাইসেন্স সব কিছু আমরা এই যে ওনাদের কাছে হ্যান্ড ওভার করতেছি, ওনারা তোমাকে নিয়ে যাবে। পরে 2-3 জন লোক আমাকে ওইখান থেকে সেম আপনার সিঁড়ি দিয়ে উপরে উঠায়, কলিপসেবল গেট খোলা হয়, কেচি গেট, আর একটা শাটারের শব্দ আমি পাই। পরে আমাকে একটা গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পরে আমাকে গাড়িটা মোটামুটি 10-15 মিনিট চলার পরে সামনে যিনি বসা, উনি বললো যে আমার চোখটা খুলে দেওয়ার জন্য। তখন আমার হাত পিছনে বাঁধা, চোখ খুলে দিল। তখন উনি বললো যে আপনার মোবাইল, পাসপোর্ট এগুলো কিন্তু আমরা আনি নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। তো বলছি স্যার আমার এগুলো প্রয়োজন নাই, আপনারা আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তো বলছে জি ছেড়ে দিব। তাৎক্ষণিক কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আমাকে ওনারা মিন্টু রোড নিয়ে যায়, ডিবি কার্যালয়ে। ওইখানে আমাকে বন্দি করে। বন্দি অবস্থায় অনেক দিন ছিলাম। আমার পরিবারকে ডাকানো হয়, 14 লাখ টাকা নেওয়া হয় আমার পরিবার থেকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলে। পরে আমাকে ছাড়া হয় না, কোর্টের মাধ্যমে রিমান্ডে আনা হয়। রিমান্ডের কথা বলে 4-5 লাখ টাকা ওনারা পুনরায় আমার পরিবারের কাছ থেকে নেয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়। তারপর আমাকে কোর্টে চালান করে দেয়। কোর্টে চালান করার পরে আমি জজকে বলি একটা পার্সোনাল রুমে নিয়ে যায় 2-3 জনকে। আমি মহামান্য জজকে বলি দেখেন স্যার,
আমি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যবসায়ী, আমাকে দীর্ঘদিন গুম করে রাখছে, আমি জানি না কোথায় ছিলাম, আমাকে খুব টর্চার করা হয়, যেটা পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ কেউ করে না। তো উনি বললো যে কোথায় মারছে, আমি বললাম তাহলে আমি শার্ট আর প্যান্ট খুলতে হবে। তো বলছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো উনি আমার পাসপোর্ট নাম্বার নিয়ে চেক করে দেখে যে আমি 2008 সালে মালয়েশিয়া আসি। তখন উনি কাগজটা ছুঁড়ে ফেলে দেয়, যেই মামলাটা আমার বিরুদ্ধে দেওয়া হয়, এই কাগজটা ওই পুলিশের যে কর্মকর্তা ওনার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আপনারা এগুলো কি মামলা নিয়ে আসেন যেটির কোনো ভ্যালিড নাই। এই লোকের যে জবানবন্দি দিচ্ছে আর এই মামলা যেটা আপনি রুজু করছেন এর সাথে ওনার কথার কোনো মিল নাই, সুতরাং এই ধরনের মামলা আমার কাছে আনবেন না। আর উনি কাগজের নিচে ওইখানে লিখে একটা কাগজ ওনাদেরকে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতার সহিত পরিবারের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ প্রদান করা হচ্ছে। যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে আপনাদের জিম্মায় দেওয়া হচ্ছে, পুনরায় একই অবস্থায় ওনাকে আমার আদালতে সোপর্দ করা হবে, আপনাদেরকে আদেশ করা হলো। তখন ওনারা আমার ওইখান থেকে নিয়ে যায়। তারপর আমার পরিবারের সাথে পুনরায় সাক্ষাৎ করে, টাকা পয়সা নেয় ডিবিতে। তারপরে আমাকে কেরানীগঞ্জে 3 দিনের মাথায়, 4 দিনের রিমান্ড ছিল, 3 দিনের মাথায় ওনারা আমাকে কেরানীগঞ্জে প্রেরণ করে দেয়। কেরানীগঞ্জ হাসিনা পালিয়ে গেছে আজকে 2 সপ্তাহ মতো, 15 দিন আর কি, 2 সপ্তাহ চেয়ে একদিন বেশি। তো এই 2 সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। দেখুন, এর আগে তো শেখ হাসিনা যা চেয়েছে ভারত তাই দিয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে, এবং মনে রেখেছেও। মনে রেখে কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে। আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল, ভারত দেয়নি, শেখ হাসিনাকে দিয়েছে। এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে। ট্রানজিট দিয়েছে, রেল ট্রানজিট দিয়েছে, ফেনী নদীর পানি দিয়েছে, মোংলা বন্দর দিয়েছে, তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প অ্যাক্সেস দিয়েছে, তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে। এই ট্রাক প্রতি 100 টাকা 200 টাকা, যেগুলো কোনো টাকাই না, এগুলো মানে খরাত, এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয়। তো এরকম করে এমন কোন সেক্টর নাই যে শেখ হাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে। এবং এই 15 বছরে ভারতের সঙ্গে অন্ততপক্ষে 70 থেকে 72টা সম্ভবত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, এবং চুক্তি হয়েছে 20 থেকে 26টা, এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত। একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয়, বিশেষজ্ঞ লেভেলে আলোচনা হয়, এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি, বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে, এগুলো আলোচনা হয়, সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা কোনো আলোচনার ধার না দিয়ে শেখ হাসিনা এই চুক্তিগুলো করেছেন, এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয়। আমি ইউরো সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। ভারত এই 15 দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি 2টো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো, এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটোই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো আমি। তো প্রথমে শুরু করি। বিভিন্ন ভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় কাজ করে। এটা কখনোই ভারত স্বীকার করেনি। আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায়, এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে, নাগরিকত্ব আইন, এই আইন, সেই আইন, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন, বিশেষ করে দুইটি ভিডিও দেখে এসেছেন। আয়নাঘর থেকে ফেরত একজন ব্যক্তি, তিনি কিন্তু সবকিছু ফাঁস করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, এখানে তিনি গুরুত্বপূর্ণ এমন কিছু তথ্য তুলে ধরেছেন যেগুলো শুনেছেন আপনারা ইতিমধ্যে। তার পাশাপাশি ভারতকে কেন্দ্র করে আপনারা আরেকটি ভিডিও দেখেছেন, সেটির মূল মর্ম সার কথা আপনাদের বোঝার কথা। দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন, যেখানে ভারত এক যুগে ডম্বুর এবং গজলডাঙ্গা বাঁধ যেটা, সেটা খুলে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশের 10 থেকে 12টি জেলা একেবারে পানির নিচে তলিয়ে যাচ্ছে। গতকাল পর্যন্ত সর্বশেষ, আজ পর্যন্ত সকাল পর্যন্ত আপডেট খবর, ফেনীর কিছু কিছু এলাকা দোতলা ভবন পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কোনোভাবেই কিন্তু পানির এই মানে স্রোত কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এক কথায় বলতে গেলে ভারত যেভাবে হঠাৎ করে বিনা নোটিশে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেটাকে নেহায়তই আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে রব উঠেছে যে শেখ হাসিনা মোদির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষের উপরও ভারত বিরোধিতার প্রতিশোধ নেওয়ার জন্য এই অশ্লীল খেলায় মেতে উঠেছে। তারা বাংলাদেশকে একেবারে ডুবিয়ে মারতে চায়। তার পাশাপাশি এভাবে যখন বাংলাদেশের মানুষ কষ্ট করতেছে, ডুবে মরতেছে, তখন ভারতীয় মিডিয়াতে কিন্তু উল্লাস প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন ভাবে তারা
বাংলাদেশিদেরকে হেয় প্রতিপন্ন করে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।